আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে আয়নিক বন্ধন। শুরুতে আমরা এই আয়নিক বন্ধন এই কথাটার একটু অর্থ বিশ্লেষণ করতে চাচ্ছি। দেখো, এই আয়নিক বন্ধন, এখানে যেহেতু বন্ধন কথাটা রয়েছে, তাই আমরা একটু বন্ধন নিয়ে আলোচনা করতে চাই, বন্ধন নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। দেখো, আমরা যদি আমাদের একটু বাস্তব জীবন থেকে ঘুরে আসি, তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বন্ধনের কথা জানি, তাই না? এই যেমন ধরো মানব বন্ধন, তোমরা নিশ্চয়ই মানব বন্ধন শব্দটার সাথে খুবই পরিচিত আছো। মানব বন্ধন আজকাল মানে সচরাচর দেখা যায়। তারপরে রয়েছে ভাই বোনের বন্ধন, ভাই বোনের বন্ধন, তারপরে স্বামী স্ত্রীর বন্ধন, তাই না? স্বামী স্ত্রীর বন্ধন, তারপরে কি পিতামাতার বন্ধন, তারপরে পিতামাতা সন্তানের বন্ধন। এই বন্ধনগুলো কিন্তু আমরা বাস্তব জীবনে দেখতে পারি, তাই না? দেখো, এখানে মানব বন্ধন, মানব বন্ধনটা কিভাবে তৈরি হয়? মানুষ এবং মানুষ মিলে যে বন্ধন তৈরি হয় সেটাকেই তো আমরা মানব বন্ধন বলি। দেখো, এবার ভাই বোন, ভাই বোন মিলে যে বন্ধনটা তৈরি হয় সেটা হলো ভাই বোনের বন্ধন। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী মিলে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় স্বামী স্ত্রীর বন্ধন। পিতামাতা মিলে যে বন্ধনটা তৈরি হয় সেটা হলো পিতামাতার বন্ধন। পিতামাতার সন্তান নিয়ে যে বন্ধন তৈরি হয় সেটা হলো পিতামাতা সন্তানের বন্ধন। দেখো, এই বন্ধন কথাটা কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে সবসময় এরকম বন্ধনের কথা শুনে থাকি। কিন্তু তোমরা কেমিস্ট্রি পড়ার সময় কিছু বন্ধনের কথা তোমরা শুনে থাকো, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন। আসলে মজার ব্যাপার হলো, এই বন্ধনগুলোও কিন্তু আমাদের এই বাস্তব জগতের এই বন্ধনগুলোর সাথে সেম, একদম হুবহু মিলে যায় আমরা যদি একটু বিশ্লেষণ করি। দেখো, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা বাস্তব জীবনের সাথে খুবই হুবহু মিল পাবে। দেখো, এখন আয়নিক বন্ধন আমরা পড়লাম, মানুষে মানুষে যে বন্ধন হয় সেটি হলো কি? মানব বন্ধন। তাহলে আয়নিক বন্ধন কথাটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? আয়ন মিলে যে বন্ধনটা হয় সেটি হলো কি? এভাবে মনে করো, আয়ন 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 মিলে যে বন্ধনটা হবে, দেখো সেটি হলো আয়নিক বন্ধন। একদম সোজা কথা। মানে প্রথমে একদম প্র্যাকটিক্যালি প্রাইমারি স্টেজে আমরা কিন্তু এইভাবে চিন্তা করব। তোমরা এইভাবে চিন্তা করতে পারো, মানে সহজে বোঝার জন্যে, যে আয়ন আয়ন মিলে যে বন্ধন তৈরি করে সেটা হলো আয়নিক বন্ধন। এখন ব্যাপার হলো যে এই আয়নটা কি ধরনের আয়ন? ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। দেখো, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন। তাহলে এখানে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, এই দুইটি আয়ন মিলে যে বন্ধনটা তৈরি হবে সেটি হলো আয়নিক বন্ধন। ঠিক আছে? এখন আসো, এই ধনাত্মক বন্ধন এবং ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন আসলে কারা তৈরি করে? ঠিক আছে? এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন কারা তৈরি করে? দেখো, আমরা যেহেতু কেমিস্ট্রি পড়ছি, রসায়ন পড়ছি, সো আমাদের কাজই হচ্ছে রাসায়নিক মৌল নিয়ে চিন্তা ভাবনা করা, তাই না? তাহলে এই ধনাত্মক আয়ন কারা তৈরি করে? রাসায়নিক মৌলগুলোর মধ্যে যে মৌলগুলো ধাতব ধর্ম প্রকাশ করে, তাই না? কোন সব মৌল ধাতব ধর্ম প্রকাশ করে? যেমন আমরা একটা সহজ মৌলের কথা জানি, সোডিয়াম। সোডিয়াম হচ্ছে একটা ধাতব মৌল। আমরা জানি যে পর্যায় সারণীর 1, 2 এবং 3 নম্বর গ্রুপে যত মৌল আছে সবই কিন্তু ধাতব মৌল। এরা ধাতব ধর্ম প্রকাশ করে এবং যে সমস্ত মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে আমরা দেখে আসছি, সেই মৌলগুলো কিন্তু ধাতব ধর্ম প্রকাশ করে, কারণ তার সর্বশেষ শক্তিস্তর থেকে সে সহজেই
তার ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের কাঠামো লাভ করে, তাই না? আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখেছি সোডিয়ামের কি ছিল, সোডিয়ামের 11টি ইলেকট্রন, তাই না? তার সর্বশেষ শক্তি স্তর থেকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 3s1, এই সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সে অপসার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু এই যে নিয়নের কাঠামো লাভ করে, তাই না? 1s2 এই নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে এবং এভাবে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। আমরা জানি যে সবসময় ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে এই যে ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে? এইটাকে বলা হয় কি, ক্যাটায়ন। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিভাবে ক্যাটায়ন তৈরি হয়, কিভাবে অ্যানায়ন তৈরি হয়, ঠিক আছে? তো এই যে কোনো ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হলে সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। এবার ঋণাত্মক আয়ন আসলে কিভাবে তৈরি হয়? ঋণাত্মক আয়ন আসলে কারা তৈরি করে? ঋণাত্মক মানে নেগেটিভ আয়ন, হ্যাঁ, নেগেটিভ। এই ঋণাত্মক আয়ন কারা তৈরি করে? সাধারণত যে সমস্ত মৌলের ধর্মগুলো অধাতব ধর্ম বিশিষ্ট মৌলগুলোই হচ্ছে ঋণাত্মক আয়ন তৈরি করে। কেমন করে? যেমন আমরা ক্লোরিনের কথা জানি, ক্লোরিন কত, 17, তাই না? 17, 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো, এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি ইলেকট্রন। আমরা জানি যে অধাতু সমূহের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 5, 6, 7 এরকম সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গেইন করে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে, তাই না? সর্বশেষ শক্তি স্তরটা অষ্টক পূর্ণ করে, মোট কথা। তো এখানে 1s2 2s2 2p6 3s2 3p5, এখানে কিন্তু সে যদি একটা ইলেকট্রন গেইন করে তাহলে কিন্তু তার সর্বশেষ কাঠামোটা নিষ্ক্রিয় গ্যাসের মতো হচ্ছে, 3s2 3p6 হচ্ছে, অর্থাৎ আর্গনের মতো কাঠামো লাভ করছে। এর ফলে সে কি তৈরি করছে? এই ঋণাত্মক আয়ন, ঠিক আছে? অর্থাৎ এটিকে আমরা কিভাবে দেখাতে পারি? ধরো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কি করছে? সোডিয়াম ক্যাটায়নে পরিণত হচ্ছে, পজিটিভ আয়নে, তাই না? এবং এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে, তাই না? তাহলে এখানে ধনাত্মক আয়ন আমরা দেখলাম হচ্ছে সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক আয়ন দেখলাম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে দুটাই আয়ন, ওকে? তাহলে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। এখানে একটা ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন, এটা কারা তৈরি করছে? ধনাত্মক আয়ন তৈরি করছে ধাতু এবং ঋণাত্মক আয়ন তৈরি করছে অধাতু। তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন যখন তৈরি করবে তখন এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলের নাম হচ্ছে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দ্যাট মিন্স স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলের কারণেই কিন্তু এই আয়নদ্বয় পরস্পরের কাছাকাছি এসে একটা বন্ধন তৈরি করবে। সেই বন্ধনের নাম কি? সেই বন্ধনের নামটাই হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে? বোঝা গেল? দেখো, আমরা এই দুটি সমীকরণ, এখানে ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, এখানে সোডিয়াম ক্লোরিন কি হলো? সোডিয়াম, এই যে দুইটা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আয়ন পাশাপাশি এসে কি করলো? এরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে এরা সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করলো, যেটাকে আমরা বলতেছি আয়নিক যৌগ, ওকে? সোডিয়াম ক্লোরাইড। ঠিক একইভাবে আরও উদাহরণ দেওয়া যায়। দেখো, আমরা যদি আরেকটা উদাহরণ দিই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যৌগে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুটি মৌল রয়েছে। দেখো, এখানে ম্যাগনেসিয়াম কিন্তু কি? ধাতু, তাই না? এখানে ম্যাগনেসিয়াম ধাতু এবং অক্সিজেন হচ্ছে অধাতু। ঠিক একইভাবে আমরা যদি ইলেকট্রনীয় কাঠামো দেখি,
ম্যাগনেসিয়ামের কত 12, তাই না? এটি 1s2 2s2 2p6 3s2, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন। দেখো সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। সর্বশেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন যদি ছেড়ে দেয় ম্যাগনেসিয়াম, তাহলে কি থাকতেছে? এই যে ম্যাগনেসিয়াম 2+ গঠন করছে, পজিটিভ 2 গঠন করছে, তাই না? ম্যাগনেসিয়াম আয়ন গঠন করছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। আবার দেখো অক্সিজেন কি করছে? এই 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে তৈরি করছে, অক্সাইড আয়নে পরিণত হচ্ছে, নেগেটিভ আয়ন, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? এইটা যদি আমরা এই ইকুয়েশনটা সমীকরণটা যোগ করে দিই, তাহলে ইলেকট্রন ক্যান্সেল, তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন, তাহলে এখানে ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। এই যে দুইটি, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, তাই না? এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন পরস্পর কাছাকাছি এসে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে একটা বন্ধন তৈরি করে, সেই বন্ধনের নামই হচ্ছে কি? আয়নিক বন্ধন। দেখো আমরা একটা সোলার মডেল দিয়ে যদি এটাকে ব্যাখ্যা করি, মানে বল মডেল যেটাকে বলা হয়। দেখো এখানে সোডিয়ামের আমরা আঁকি যে প্রথম কক্ষপথে কয়টা থাকে? প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথ, তাই না? আর এখানে আমরা যদি ক্লোরিন আঁকি, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, তাই না? আচ্ছা, এখানে দেখো সোডিয়ামের প্রথমে থাকে কয়টা? 2টা, তারপরে থাকে 1s2 2s2 2p6, তাই না? এই 2 4 দেখো, আর সর্বশেষে থাকে হচ্ছে এই একটা। এখানে ক্লোরিনের কেমন থাকে? এই 1s2 2s2 2p6 1s2 2s2 2p6, এখানে 3s2 3p5, তাই না? এই দেখো 6 এই 7, দেখো এখানে কি হলো? ক্লোরিনের, এটা হচ্ছে ক্লোরিনের কাঠামো, এটা হচ্ছে সোডিয়ামের। ওকে, দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কি রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে, এবং ক্লোরিনের সর্বশেষে একটা ইলেকট্রন রয়েছে। এই 7টি ইলেকট্রন রয়েছে, সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। দেখো এখন এখানে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হচ্ছে? সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়? দেখো, তাহলে সোডিয়ামের এই যে সর্বশেষ শক্তি স্তরটা, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকি এইভাবে, 1s2, এই যে যেহেতু 3 নম্বর শক্তি স্তরটা ভ্যানিশ হয়ে গেল, 2 নম্বর শক্তি স্তর কি থাকলো? এই, তাই না? দেখো এর সর্বশেষ শক্তি স্তর অষ্টকপূর্ণ হলো, এবং ক্লোরিনের কি হলো? সর্বশেষ ক্লোরিনেরও সেই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন, এটা কিন্তু তখন সোডিয়াম আয়ন হয়ে যাবে। এই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে কি করলো? সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে এই কাঠামো লাভ করলো। দেখো 1s2 2s2, এই যে, তাই না? এখানে কিন্তু দেখো এর সর্বশেষ শক্তি স্তরটা, সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূরণ করে ফেললো, তাই না? এই যে, এটাকে তখন আমরা বলবো কিন্তু ক্লোরাইড আয়ন। ঠিক আছে? এই ব্যাপারটা হলো এই যে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্লোরিন সেটা গ্রহণ করলো। এই যে সোডিয়াম কিন্তু আকারেও কিন্তু ছোট হয়ে গেল, তাই না? সোডিয়াম আগের চেয়ে আকারে ছোট, যেহেতু একটা তার সর্বশেষ শক্তি স্তর একটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে সর্বশেষ শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর ভ্যানিশ হয়ে
সে কী করলো, তার সর্বশেষ শক্তি স্তরটা 2 নম্বর শক্তি স্তরটা অষ্টক পূরণ করে ফেললো, অর্থাৎ সে নিয়নের কাঠামো লাভ করলো। অপরদিকে ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে তার সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূরণ করে ফেললো, অর্থাৎ আর্গনের কাঠামো লাভ করলো এবং সেই সাথে সে ক্লোরাইড আয়ন গঠন করলো। এই যে মাইনাস চিহ্ন, এখানে নেগেটিভ চিহ্ন, এটা কেন? যে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেছে পজিটিভের চেয়ে, এই জন্যে এখানে ইলেকট্রন দ্বারা সেটাকে বোঝানো হচ্ছে যে এখানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনের প্রভাব বেশি। এখানে সোডিয়ামের প্লাস চিহ্ন কেন দেওয়া হয়েছে? এখানে পজিটিভ আয়নটা বেড়ে গেছে, ইলেকট্রন কমে গেছে, এই জন্যে এই প্লাস পজিটিভ চিহ্নটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এখানে পজিটিভ আয়নটা পজিটিভ, মানে অর্থাৎ কি বলে ওটা, পজিটিভিটি এর বেশি, তাই না? ধনাত্মকতা এর, পজিটিভ চার্জটা এখানে বেশি। ওকে, তাহলে এইভাবে কিন্তু এরা সোডিয়াম ক্লোরাইড গঠন করছে, তাই না? এইভাবে কিন্তু এরা সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। ঠিক একইভাবে অন্যান্য যৌগ ঠিক একইভাবে আয়নিক যৌগ গঠন করে। দেখো আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো ক্যালসিয়াম কি দেবো বলো? ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে এখানে ক্যালসিয়াম কি করবে? ক্যালসিয়াম আমরা ইলেকট্রনিক কাঠামো দেখি, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, যেহেতু ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাই না? এই যে, তাহলে সর্বশেষে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আর্গনের কাঠামো লাভ করলো, তাই না? সে কিন্তু আর্গনের কাঠামো লাভ করলো সর্বশেষ শক্তি স্তরে, যে 4s থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের কাঠামো লাভ করলো। তাহলে এখানে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কী হলো? ক্যালসিয়াম 2 পজিটিভ। এখানে ক্লোরিন 2টা ক্লোরিন পরমাণু আছে কিন্তু, তাহলে এখানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করবে, করে কী করবে? 2টা ক্লোরাইড আয়ন তৈরি করবে। এখন এই সমীকরণটাকে আমরা যদি যোগ করি, তাহলে দেখো এখানে ইলেকট্রন 2টা ইলেকট্রন ক্যান্সেল আউট, এখানে ক্যালসিয়াম প্লাস এখানে ক্লোরিন। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম এবং 2টা ক্লোরিন পরমাণু মিলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। তাহলে এইভাবে আমরা একটা ধাতু এবং একটা অধাতু মৌলের সাথে, ঠিক আছে, আয়নিক বন্ধন ঘটাতে পারি এবং আয়নিক বন্ধনের ফলে যে যৌগ তৈরি হয় সেটাকে বলা হয় আয়নিক যৌগ। আশা করছি তোমরা আয়নিক বন্ধন কিভাবে হয় সেটি ভালোভাবে বুঝতে পারলে। তো সামনের ভিডিওতে সমযোজী বন্ধন নিয়ে কথা বলবো, খুবই সহজ ভাষা এবং আমাদের বাস্তব জীবনের অনেক উদাহরণের মাধ্যমে এই সমস্ত বন্ধন নিয়ে আলোচনা করা যাবে। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।